আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের পদক্ষেপে সন্তুষ্ট আইএমএফ, একদিনে ডলারের দাম বাড়ল 7 টাকা। আনুষ্ঠানিক হজ যাত্রা শুরু, প্রথম 2 ফ্লাইটে গেলেন 824 জন মুসল্লি। এবং থাইল্যান্ডের লাখো বিদেশি শ্রমিকের বাজার ধরতে পারছে না বাংলাদেশ, আক্ষেপ প্রবাসী ব্যবসায়ীদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তির 115 কোটি 20 লাখ ডলার পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। এ তথ্য জানিয়েছে বাংলাদেশে আসা আইএমএফ প্রতিনিধি দল। সংবাদ সম্মেলনে তারা বলেন, আগামী মাসে তাদের বোর্ড সভায় কিস্তির বিষয়টি চূড়ান্ত অনুমোদন হতে পারে। আরও জানাচ্ছেন মাহমুদুর রহমান। বাংলাদেশ সফরের শেষ দিনে আইএমএফ প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ে বৈঠক করেন অর্থ প্রতিমন্ত্রীর সাথে। তুলে ধরেন বাংলাদেশের ঋণ পাওয়ার ক্ষেত্রে তাদের দেওয়া বিভিন্ন শর্তের পর্যবেক্ষণ। বৈঠক শেষে অর্থ প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ঋণের তৃতীয় কিস্তি পেতে কোনো সমস্যা হবে না। পজিটিভলি আশা করছি যে বোর্ডে অনুমোদনের পর আইএমএফ খুব দ্রুত পরবর্তী কিস্তির টাকাটা ছাড় করবে। পরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রতিনিধি দল। জানালেন, রিজার্ভ আর রাজস্ব আদায়ের শর্ত পূরণ না হলেও অন্যান্য শর্তের অগ্রগতিতে সন্তুষ্ট তারা। আইএমএফ মিশনটি মনে করছে, নানা পদক্ষেপের কারণে আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7% নেমে আসবে, আর চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 5.4%। They actually reach their target range of 5 to 6%, and we hope that some of that effect will trickle down through global prices, through imports to the Bangladesh economy. That's why we are optimistic in projecting that inflation will come down to 7%. গেল বছর বাংলাদেশের জন্য 7 কিস্তিতে 3 বছরের জন্য 470 কোটি ডলারের ঋণ প্রস্তাব আইএমএফ অনুমোদন করে, যার প্রথম এবং দ্বিতীয় কিস্তি এরই মধ্যে পেয়েছে দেশটি। এখন অপেক্ষা তৃতীয় কিস্তির। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। নীতি সুদ হার বাড়িয়ে ঋণের নতুন সুদ হার বাজার ভিত্তিক করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো খাত বিবেচনায় গ্রাহক ব্যাংকার সম্পর্কের ভিত্তিতে সুদ হার নির্ধারণ করতে পারবে। এদিকে 7 টাকা বাড়িয়ে অস্বাভাবিক হারে বাড়ল ডলারের বিনিময় মূল্য। আনুষ্ঠানিকভাবে 110 থেকে বাড়িয়ে এখন থেকে 117 টাকায় ডলার কিনতে পারবেন ক্রেতারা। কিছু ঘটনা ছাড়া প্রথম দফার উপজেলা নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে তিনি জানান, ভোট পড়েছে 30 থেকে 40% পর্যন্ত। বর্ষা ও ধান কাটার মৌসুম হওয়ার কারণে ভোটের হার কম হতে পারে বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। কেন্দ্রীয় মনিটরিং সেলের মাধ্যমে দিনব্যাপী সারা দেশের উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন। অনিয়ম ঠেকাতে মাঠ প্রশাসনকে দেয়া হয় তাৎক্ষণিক নির্দেশনা। দুপুরে ইসি সচিব জাহাঙ্গীর আলম পরিস্থিতি তুলে ধরে নির্বাচন নিয়ে সন্তোষ জানান। পরে ভোট শেষে সংক্ষিপ্ত ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। কোনো হতাহতের ঘটনা না ঘটায় সন্তোষ জানান তিনিও। আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালোই ছিল। আমি বলবো না যে কোথাও কোনো ঘটনা ঘটেনি, কিছু কিছু খুবই বিক্ষিপ্ত সীমিত পর্যায়ের ঘটনা ঘটেছে। সংঘর্ষগুলো হয়েছে প্রার্থীদের যারা ভোট কেন্দ্রের বাইরে, ভোট কেন্দ্রের ভেতরে কোনো সংঘর্ষ হয়নি। ভোট কেন্দ্রের বাইরে যে সংঘর্ষটা হয়েছে সেটা প্রার্থীদের যারা সমর্থক এবং কর্মী তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় 25 জন আহত হয়েছেন। আর টোটাল 10,399টি কেন্দ্রে আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছিল, তার মধ্যে 2টি কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভোটার উপস্থিতি নিয়েও কথা বলেন সিইসি। বলেন, ভোটের হার নয়, সুষ্ঠু ভোট আয়োজনই মুখ্য বিষয় কমিশনের কাছে। ভোটের পার্সেন্টেজটা খুব ঠিক করে এই মুহূর্তে, তবে আমরা যেটা পাচ্ছি 40%, 30% এর মাঝামাঝি
টোটালটা থাকতে পারে। এর একটি কারণ হতে পারে একটি যে বর্ষা, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। আমরা জানার চেষ্টা করেছি, আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেননি। সবশেষ 2019 সালে উপজেলা নির্বাচনে ভোটের হার ছিল 41%। 2014 সালে এই হার 61 ও 2009 সালে ছিল 67% বেশি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশিদের হজ যাত্রা শুরু হয়েছে আজ ভোরে। সাউদি এয়ারলাইন্সে প্রথম ফ্লাইটে ঢাকা ছেড়েছেন 409 জন হজ যাত্রী। বিমানে দ্বিতীয় ফ্লাইটে যান আরও 415 জন। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। আদ্দিন সজীবের রিপোর্ট। মুসলমানদের প্রত্যেকের কাছেই এ যাত্রা বহু কাঙ্ক্ষিত, প্রত্যাশিত। বছরের পর বছর এমন যাত্রার জন্য অপেক্ষা করেন অনেকেই। আল্লাহ তাআলার মেহেরবানিতে সেই যাত্রার চূড়ান্ত সময়ে তাই ভীষণ খুশি, তৃপ্ত মুসল্লিরা। আমার মনে একটা সুপ্ত বাসনা ছিল যে আমি হজ করব, কবে হজ করব। সে আস্তে আস্তে ধীরে ধীরে সেই সুপ্ত বাসনাটি আল্লাহ আমাকে আজ পূরণ করতে সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার কাছে অত্যন্ত মুখরিত পরিবেশ মনে হচ্ছে, খুবই ভালো লাগছে। দোয়া চাবো দেশের মঙ্গল হোক, ইসলাম ধর্মের মঙ্গল হোক, আমাদের জীবনে ইসলাহি পুরো হোক। সমস্ত বিশ্বের মুসলিম নরনারীর জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, বাবা মার জন্য দোয়া করব। কদিন বাদেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে সৌদি আরবের পবিত্র ভূমি। কাবা শরীফ হারাম ঘিরে সেই প্রার্থনার জন্য যাত্রাপথে মুখিয়ে আছেন হজযাত্রীরা। অপেক্ষা, দীর্ঘযাত্রার ক্লান্তি কোনো কিছুই যেন স্পর্শ করছিল না তাদের। মধ্যরাতে সৌদি এয়ারলাইন্সে বছরের প্রথম হজ ফ্লাইটে রওনা হন 400-রও বেশি হজযাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দ্বিতীয় ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। তিনি জানান, এবার হজে যাচ্ছেন 83,000-এরও বেশি বাংলাদেশি, যার অর্ধেকেরও বেশি এরই মধ্যে ভিসা পেয়েছেন। হজযাত্রীদের অনেকেই আছেন যারা তিল তিল করে জমানো সঞ্চয় দিয়ে হজ করে থাকেন। তাদের আবেগ অনুভূতিকে সম্মান দেখাতে হবে। হজের সাথে সংশ্লিষ্ট প্রতিটি সংস্থাই তাদের সর্বোচ্চ সেবাটা দিতে বদ্ধপরিকর। বিশেষ করে যারা হজযাত্রীর লাগেজগুলো হোটেলে পৌঁছে দেওয়াটা, লাগেজগুলো হোটেলে অনেক সময় লাগেজের মধ্যে তাদের টাকা পয়সা, বিদেশি মুদ্রা, ওষুধপত্র থাকে। এগুলো সঠিক সময় যদি হোটেলে পৌঁছাতে না পারে তাহলে এটা ওনাদের জন্য খুবই অসুবিধার সম্মুখীন হয়। এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে নিবন্ধন করেছেন 4,500 এবং বেসরকারিভাবে 79,000 বাংলাদেশি। চাঁদ ওঠা সাপেক্ষে 16 জন পবিত্র হজ হওয়ার সম্ভাবনা বেশি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। থাইল্যান্ডে 5 লাখ শ্রমিকের বাজার ধরতে পারছে না বাংলাদেশ। দেশটিতে প্রায় 2,000 বাংলাদেশি বাস করলেও সেখানকার শ্রমবাজারের সুফল পাচ্ছে কম্বোডিয়া, ভারত, মিয়ানমার সহ প্রতিবেশী দেশগুলো। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে থাই শ্রমবাজারে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানান সেখানকার বাংলাদেশি ব্যবসায়ীরা। নিরঞ্জন দেবের ছবিতে থাইল্যান্ড থেকে ফিরে রিপোর্ট করেছেন আপেল মাহমুদ। বিশ্বজুড়ে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান থাইল্যান্ড। কম খরচ, সহজ ভিসা প্রক্রিয়া আর সুন্দর আবহাওয়ার কারণে প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটে যাচ্ছেন দেশটিতে। সাদা বালির সমুদ্র সৈকত, রাতে ঘোরাঘুরি আর দর্শনীয় স্থাপনা দেখতে ভিড় করছেন অনেকেই। হানিমুনেও থাইল্যান্ড ভ্রমণ করেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকরা। দেশটিতে 5 লাখ শ্রমিকের চাহিদা রয়েছে। সবচেয়ে বেশি চাহিদা কৃষি, মৎস্য ও নির্মাণ খাতে। জনশক্তি রপ্তানি নিয়ে থাইল্যান্ড সরকারের সাথে এখনো কোনো চুক্তি করতে পারেনি সরকার। ফলে কম্বোডিয়া, মিয়ানমার, ভারত ও লাওসের জনশক্তি দিয়ে চাহিদা মেটাচ্ছে দেশটি।
থাইল্যান্ডে আমাদের বাংলাদেশি শ্রম বাজারটা একেবারেই নাই। তো আমাদের যথাযথ কর্তৃপক্ষ যদি যথাসময়ে ঠিক মতন যদি এই শ্রম বাজারটা নিয়ে কাজ করেন, আমরা আশা করি আমরা আমাদের বাংলাদেশি শ্রম বাজারটা থাইল্যান্ডে অতি শীঘ্রই ধরতে পারবো এবং আমাদের দেশের যে রেমিটেন্সের যে ব্যাপারটা সেখানে একটা উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু আমরা রাখতে পারবো। ওয়ার্ক পারমিট ভিসায় থাই নাগরিকদের সাথে যৌথভাবে রেস্টুরেন্ট, আবাসিক হোটেল, পোশাক, পর্যটন ব্যবসা করছেন প্রায় 800 বাংলাদেশি। এসব প্রতিষ্ঠানে নিয়োগ দিতে হচ্ছে প্রতিবেশী দেশগুলোর শ্রমিকদের। তো এখানে দেখেন পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়া, মিয়ানমার বলেন, ভিয়েতনাম, কম্বোডিয়া, ওরা কিন্তু এখানে ব্যবসা করে যাচ্ছে, কিন্তু আমরা বাঙালিরা আমরা ব্যবসা এখানে করতে পারতেছি না। পাতায়া, ব্যাংকক থেকে শুরু করে বিভিন্ন প্রদেশে बांग्लादेशी प्रतिष्ठानगुलोर सुनामो पर्यटकदेर मुखे मुखे। तो हम लोग यहाँ टूरिस्ट के लिए आते हैं, अक्सर हर मंथ में 2-3 दफ़ा हमारा ग्रुप आता है। लेकिन हम इस पूरे थाईलैंड में ये एक बंगला रेस्टोरेंट है, बहुत अच्छा है, इसका खाना बहुत अच्छा है, लजीज है। मैं आप सब बंगाली भाई से अपील करता हूँ कि आप लोग भी आएँ, इधर आके खाना खाएँ, इंशाल्लाह आपको सर्विस भी अच्छा मिलेगी। थाई श्रम बाजार धरे देशेर रिजार्भ बाड़ाते सेखानकार बांग्लादेशी दूतावासके आरो कार्यकर करार विकल्प नेই বলে জানান ব্যবসায়ীরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ব্যাংকক, থাইল্যান্ড। চুয়াডাঙ্গায় একই স্থানে বহু বছর ধরে বসবাস করে চলেছে শত শত বাদুড়। এ যেন বাদুড়ের সাম্রাজ্য, যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মুখরিত থাকছে এলাকাটি। চুয়াডাঙ্গার প্রতিনিধি রফিক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। অনেকটা হারিয়ে যেতে বসেছে স্তন্যপায়ী প্রাণী বাদুড়। দেশের অন্য কোথাও দেখা না গেলেও চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্রে জোয়ারদারের বাড়ির তেঁতুল গাছে দেখা মেলে শত শত বাদুড়। শত বছর ধরে বসবাস করায় এলাকাটি বাদুড়তলা নামেই পরিচিত। দিনভর তেঁতুল গাছের ডালে উল্টো করে ঝুলে থাকে এসব বাদুড়। সন্ধ্যা হলেই বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। বিলুপ্তপ্রায় এই প্রাণীটি দেখতে দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসে সব বয়সী মানুষ। বাদুড়ের অবাধ বিচরণ দেখে মুগ্ধ তারা। তেঁতুল গাছে বাদুড় কিন্তু আমি জন্ম থেকে আমি দেখতেছি যে বাদুড় তেঁতুল গাছে থাকে। তো আমাদের সবসময় কিচির মিচির আওয়াজ করে শুনতে খুব ভালো লাগে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানে বাদুড় দেখতে। এই বাদুড়গুলো চুয়াডাঙ্গার একটা ঐতিহ্য এবং বাদুড়তলা নামে একটা জায়গারও স্থান আছে। এখন বিলীন হয়ে গেছে, বাদুড় কোথাও দেখা যায় না। আমরা ছোট থেকে দেখতে পাই যে চুয়াডাঙ্গা শহরে একটা জায়গায় একটা তেঁতুল গাছে বাদুড় থাকে। আমার দাদু আছে ইসুফ জোয়ারদার, এই বাদুড়কে বলা হতো যে ওনার টাকা, হ্যাঁ মানে ইসুফ জোয়ারদারের টাকা বাদুড়কে বলা হতো। তো এই জন্য এই বাদুড়টাকে আমরা এখনো লালন পালন করি। আমার চাচারা এখনো পানি টানি গাছে দেয়। প্রাণীটির প্রতি ভালোবাসা থেকে কোটি টাকার সম্পত্তি আজও ফেলে রেখেছেন ইউসুফ জোয়ারদার ও তার বংশধর। স্তন্যপায়ী এই প্রাণীটি এখন দেশে অনেকটাই বিলুপ্তির পথে, কিন্তু পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বাদুড়ের মতো এসব প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল প্রয়োজন বলে মনে করেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রকৃতির ভারসাম্যের জন্য যেমন সব প্রাণীর প্রয়োজন আছে, এবং বাদুড়ও একটি প্রকৃতির ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রাণী। তাই বাদুড়ের এই প্রজন্মটি রক্ষার দাবি চুয়াডাঙ্গাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। তিন মিনিটে 2 গোল দিয়ে আরও একবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ। বার্নাবুতে সেমিফাইনালে দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখকে 2-1 গোলে হারায় কার্লো আনচেলত্তির দল। 1 জুন ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রেকর্ড 14 বারের চ্যাম্পিয়নরা। বছরের পর বছর যায়, কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি বদলায় না। একের পর এক প্রত্যাবর্তনের গল্প লেখে বলেই চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ শিরোপাধারী দল রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটিকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন রিয়াল মাদ্রিদ কখনো মরে না। ইনজুরি সময়ে জয়সূচক গোল করে যেন হোসেলু তার গুরুর কথাকে বাস্তবে রূপ দিলেন।
যারা খেলা দেখেছেন তারা বলবেন যোগ্যতম দলটি শেষ পর্যন্ত জিতেছে। একের পর এক আক্রমণ করেও রিয়াল যেখানে গোল পাচ্ছিল না, সেখানে খেলার ধারার বিপরীতে 68 মিনিটে আলফান্সো ডেভিস এগিয়ে নেন বায়ার্ন মিউনিখকে। হোসেলুকে রিয়াল কোচ মাঠে নামান 81 মিনিটে। এরপরই বদলে যায় দৃশ্যপট। 7 মিনিটের ব্যবধানে ম্যানুয়েল নয়ারের হাত ফসকে বের হওয়া যাওয়া বলে দলকে সমতায় ফেরান স্প্যানিশ তারকা। অপ্রতিরোধ রিয়াল মাদ্রিদকে শেষ পর্যন্ত আটকাতে পারেনি থমাস টুশেলের দল। তাতে ওয়েমলিতে 15তম শিরোপার মিশনে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গী হলেন ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহামরা। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের পদক্ষেপে সন্তুষ্ট আইএমএফ, একদিনে ডলারের দাম বাড়ল 7 টাকা। আনুষ্ঠানিক হজ যাত্রা শুরু, প্রথম 2 ফ্লাইটে গেলেন 824 জন মুসল্লি। এবং থাইল্যান্ডের লাখো বিদেশি শ্রমিকের বাজার ধরতে পারছে না বাংলাদেশ, আক্ষেপ প্রবাসী ব্যবসায়ীদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।